আজকের লাইভ শুরু করছি। আজকের লাইভে সবাইকে স্বাগত জানাই। আজকের লাইভটা শুরু করব অবশ্যই যেখান থেকে এই লাইনটা নেওয়া হয়েছে, অর্থাৎ বিবেকানন্দের সেই বাণীটা থেকে শুরু করব, অর্থাৎ যেটার মুখ্য বিষয় আর কি। বিবেকানন্দ লিখছে তার বাণীতে যে আজ কালকার শিক্ষা প্রণালীর আগাগোড়াই ভুল। কি করে চিন্তা করতে হয় এটা জানবার আগেই মনটাকে বিভিন্ন বিষয় দিয়ে ভরে দেওয়া হয়। প্রথমে শেখানো দরকার মনোসংযম, অর্থাৎ আজকের বিষয়বস্তুটাই হচ্ছে মনোসংযম, যেটা হচ্ছে সেলফ কন্ট্রোল। আমি নাম দিচ্ছি সেলফ কন্ট্রোল ইন ফর কিডস, অর্থাৎ বাচ্চাদের, স্টুডেন্টদের। সেটাই এখানে উনি বলছেন। আমাকে যদি আবার নতুন করে পড়াশোনা করতে হতো এবং এই বিষয়ে আমার স্বাধীনতা থাকতো, তো আমি প্রথমে মনটাকে সংযত করতে শিখতাম এবং তারপর ইচ্ছা হলে আমি নানা বিষয় আহরণ করতাম। অর্থাৎ বিবেকানন্দ যে জায়গাটাকে বলতে চেয়েছেন, বা বিবেকানন্দ যেটা বলতে চেয়েছেন, যে মনোসংযম, অর্থাৎ একটা বাচ্চা যদি ছোট বয়স থেকে সেলফ কন্ট্রোলটা ভালো থাকে, সে যদি নিজের প্রতি সেলফ কন্ট্রোলটা শিখে যায়, তাহলে তার হোল লাইফ সেলফ কন্ট্রোলটা অনেক বেশি বুস্ট করবে নিজেকে। এই সেলফ কন্ট্রোলটার কি কি প্যাটার্নের উপর দেয়, মানে চারটে পিলার আমি বলতে পারি। চারটে পিলার কি কি? এক হচ্ছে আপনার একাডেমিক যে আমাদের সাকসেস আছে। একাডেমিক সাকসেস মানে এখন ওরা যে ক্লাসে পড়ছে, সেই ক্লাসের যে একাডেমিক সাকসেস, সেই একাডেমিক সাকসেসটা একটা পিলার। তার সঙ্গে হচ্ছে ইমপ্রুভমেন্ট মেন্টাল এবং ইমোশন হ্যাবিটস, সেটা একটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ফিউচার সাকসেস। অর্থাৎ চারটে পিলার নিয়ে সেলফ কন্ট্রোল কিন্তু উন্নতি শিখায় যায়। আর আমরা এই চারটে পিলারকেই ভুলভাল প্রেডিকশন করে ভুলভাল ওয়েতে নিজেদেরকেও এগিয়ে নিয়ে যাই, বাচ্চাদের তো নিয়ে যাই। আমরা কেন নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি? আমরা মা বাবারাই আমাদের এই চারটে পিলার পারফেক্ট নেই, যার ফলে আমরা অনেক বেশি টেন্সড হয়ে থাকি। কি কি বিষয় আমরা টেন্সড হয়ে থাকি? আমরা বাচ্চাটার উপরে কিছু কিছু জিনিস চাপিয়ে দিই। যেমন আমি যে কথাটা বলছি, যেটা হচ্ছে যে একাডেমিক সাকসেসের জন্য বাচ্চারা পড়াশোনা খুবই দরকার। অবশ্যই পড়াশোনা ছাড়া তো কোনো গতি নেই, পড়াশোনাটা লাগবেই। কিন্তু তাকে ছোট ছোট কাজের যে দায়িত্ববোধ, সেটা শেখাতে পারি না। সেটা কেন শেখাতে পারি না, বা সেটা শেখানো যায় না? কারণটা কি? শেখানো যায় না কারণটা হচ্ছে যে আমরাই তো তাকে বিজি করে দিচ্ছি। যেমন খুব উদাহরণ অনুযায়ী যদি বলা যায়, যে সকালবেলা বাচ্চাটা যদি সকালে বেলা স্কুল হয়, সকালে উঠে সে হাত মুখ ধুয়ে কিছুটা পড়তে বসে, তারপর বেলা স্কুল চলে গেল, স্কুল থেকে ফিরে এসে এই পড়তে পাঠিয়ে দিলেন। পড়ে এসে তাকে একটুখানি কিছু খাইয়ে দেয়, এই হোমওয়ার্কটা কর, স্কুলে হোমওয়ার্কটা কর, হোমওয়ার্ক করতে রেখে গেল। তারপর আবার এই তুই এটা কর, করে সে রাত্রিরে ঘুমোতে চলে গেল। এর মধ্যে তার যে মাইন্ড ফিটনেসের যে কৌশল, অর্থাৎ মেডিটেশন নেই, মেডিটেশনটা সে করছে না। রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে যে মেডিটেশন করা, যে আমরা সারাটা দিন কিভাবে কাটালাম, সেটা তো আমরা হাত জোর করে ভগবানের কাছে একটা কৃতজ্ঞতা জানতে পারি, যে আমরা যে বেঁচে আছি, আমাদেরকে যে বাঁচিয়ে রাখলো আজকের দিনটা আমাকে যে কেমন গেল, এইটাই তো আমরা বাচ্চাদেরকে শেখাই না। থ্যাঙ্কফুল এই কারণে বলছি যে আমার সঙ্গে এমন কতগুলো স্কুলের আলাপ হয়েছে, এবং সেখানে কিছু গার্জেন তারা করছে, এটা আমি আজকে রিয়েলাইজ করলাম। যে সেই বাচ্চাটা যখন আমাকে বলল যে স্যার, আমি যখন রাত্রিবেলা অ্যাফার্মেশনসটা করি, আমার সঙ্গে আমার মাও করে, আমার শুনে খুব ভালো লাগলো। মানে আমি এইটুকুনি তো দাগ কাটতে পেরেছি যে তাদের মনের মধ্যে, যে বাচ্চার সঙ্গে তার মা করছে, অনেক সময় অনেক বাবারাও করছে, বলছে স্যার ভালো লাগছে এটা করে না, আমার তাড়াতাড়ি ঘুম এসে যাচ্ছে, বা আমার শরীর একটা ফ্রেশনেস লাগে। অর্থাৎ কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো সিস্টেম চালু হয়ে গেছে।
সেই সিস্টেমটার মধ্যে আমাদের যে যে চিহ্নগুলো দরকার হচ্ছে মাইন্ডফুলনেস যে কৌতূহলগুলো এবং অনুশীলনী করা। অনুশীলনী বলতে কি কি ছোট ছোট অনুশীলনীগুলো, আমরা বাচ্চাদেরকে অনুশীলনী করাটাই শেখাই না। কি সেই ছোট ছোট অনুশীলনী, বাড়ির কাজগুলো তো সে করতেই পারে, একটা তো দায়িত্ব সে নিতেই পারে। ছোট বাচ্চা ছোট ছোট কাজ কিছু না, আপনি হয়তো বাসনটা মেজে রেখেছেন, তাকে বলতে পারেন যে বাসনটা আমি মেজে রেখেছি, বাসনটা তুমি তোমার জায়গায় গুছিয়ে রাখো। ছেলেই হোক বা মেয়েই হোক, এটা প্রত্যেকের কাছেই একটা কাজের দায়িত্ব, বাচ্চাদের ক্ষেত্রে বলছি। একটু ঘরটা ঝাঁটিয়ে দাও, দিয়ে দিলেন, দিতে দিলেন। রবিবার করে, আচ্ছা তোমার রবিবার করে একটা কাজ হচ্ছে যে তুমি ঘরের এই জায়গাগুলো একটু পরিষ্কার করবে। কি কি জায়গা, তোমার যে বইয়ের সেলফটা আছে, বইয়ের সেলফটাই তুমি পরিষ্কার করবে, অন্য কিছু তোমাকে পরিষ্কার করতে হবে না। আমরা কিন্তু এগুলো করি না। আমরা কি করি, রবিবার হলে তাকে ব্যস্ত করে দিই, নয় আঁকা, নয় হাতের কাজ, নয় নাচ, নয় গান, নয় ক্যারাটে, নয় যোগা, এত কিছুতে ব্যস্ত করে দিই। কখন যে ওদের রবিবারটা চলে যায় ওরা নিজেরাই বুঝবে, স্যার যা রবিবার। আরে রবিবার মানে তো স্যার আমাদের এই কাজগুলো করতে হয়, সন্ধ্যেবেলা হয়ে গেল, রাত্রি হয়ে গেল, তারপর ঘুমোতে চলে গেলাম, পরের দিন সকাল হয়ে গেল। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ব্লক হচ্ছে। এই জায়গাটা যখন ব্লক হচ্ছে, আমি আগেও আপনাদেরকে বলেছি, এখনো বলছি, সুসাইড যে অ্যাটেম্পটা হচ্ছে না, ইজ এ ভেরি ভেরি টাফ পজিশনে তারা চলে আসছে। মেন্টাল ভাবে তারা প্রত্যেকে ইরোডস জায়গায় চলে আছে। বাচ্চাদের মেন্টালটাকে যদি কোনো রকম ভাবে মাপা যেত না, কোনো মাপার যন্ত্র যদি থাকে, যদি মাপা যায়, তাহলে আমি প্রমাণ করে দিতাম তাদের মেন্টাল পজিশনটা কোন লেভেলে নেমে গেছে। যে যতই ভালো স্টুডেন্ট হোক না কেন, আর যে যত খারাপ স্টুডেন্ট হোক না কেন, খারাপ স্টুডেন্টদের একটা অন্যরকম প্রবৃত্তি থাকে, ভালো স্টুডেন্টের প্রেসারের জন্য তাদের মেন্টালটা নেমে যায়। যত বড় হয়ে ওঠে তত তাদের মেন্টালটা ডাউনের দিকে চলে আসে। কারণ এইটা আমি করতে পারছি, এই কারণে বলতে পারছি, আমি অ্যাভারেজ এখনো পর্যন্ত খুব কম করে 2 থেকে 2,500 স্কুলের বাচ্চাদেরকে অ্যানালিসিস করে ফেলেছি। বাচ্চা 2 থেকে 2,500 বাচ্চা, তার মধ্যে কেদারনাথ ইনস্টিটিউশন, নামগুলো বলে দিচ্ছি, কেদারনাথ ইনস্টিটিউশন, ভানুমতি গার্লস, বেলুর গার্লস, আমার নিজের সালকিয়া বিদ্যাপীঠ, ঠিক আছে, এবং তার সঙ্গে জুড়ে আছে কোনা হাইয়াটাচ স্কুলের কিছুটা অংশ। এই সব স্কুলগুলো এবং হিন্দু গার্লস আছে, ভবানী গার্লস আছে, টোটালটা যদি সাম আপ করা যায়, অর্থাৎ সেখানে কেদারনাথেই তো অ্যাভারেজ আমার 800টা বাচ্চা, আপনারা ওখানে যদি যোগ করেন 800টা বাচ্চা ওখানেই। সেই 800টা বাচ্চাকে সিঙ্গেল ভাবে আমি ওয়াচ করে করে আলাদাভাবে তাদের ডেটাকে রেডি করে তাদেরকে আলাদাভাবে তাদের গার্জেনের সঙ্গে কথা বলে, এবং পুরো প্রসেসটাই গরমের ছুটির অনেক আগে থেকে আমি শুরু করেছিলাম, জানুয়ারি থেকে। এবং আপনারা হয়তো এর মধ্যেও পেয়ে গেছেন, আমার ফেসবুকেও পেয়েছেন, যে আমি যে বেলুর গার্লসের যে কাজটা করেছি, সেই বেলুর গার্লসের সেই কাজটা থেকে সেটা মিডিয়া কভার হয়েছে এবং সেখান থেকে একটা নিউজ হয়েছে। এবং পরবর্তীকালে আমি রবিবার করে তাদেরকে কথা দিয়েছি, আজকে যখন আমি বেলুর গার্লসে গেছিলাম আমি কথা দিয়ে এসেছি যে প্রতি রবিবার না হোক সপ্তাহে মাসে 2টো রবিবার আমি বেলুরের যে রামকৃষ্ণ যে ধ্যান কক্ষ আছে সেখানে আমি থাকবো, এবং ওদেরকে নিয়েই আমি সেই কাজটা করবো, এবং মেন্টাল হিলিং এর যে পজিশনটা আছে সেটা অনেক বেটার হবে, এবং এইখানেই সেলফ কন্ট্রোলটা তৈরি হবে। আমি একটা বাচ্চার যে সেলফ কন্ট্রোলটা তৈরি করবো, একাডেমিক সেকশনটা তৈরি করবো, এইখান থেকেই তার বুস্টটা হবে। একটা কনফিডেন্সকে গ্রো করতে গেলে তাকে ছোট ছোট কাজগুলোকে দিয়ে দায়িত্ব তুলতে হবে, এবং দায়িত্বগুলোকে একটা পথে অ্যানালিসিস করতে হবে। আমরা বাবা মারা ভুলটা ওখানেই করি, আমরা কোনো রুটিন করে দিই না বাচ্চাটাকে। হ্যাঁ, রুটিন করে দিই, তুমি সকালবেলা উঠবে, এখানে কাজ করবে, কিন্তু ওইটা রুটিন নয়। রুটিন কোনটা, আমি বাচ্চাটাকে বলি না কখনোই যে আচ্ছা তুমি আজকে স্কুলে গেছো, স্কুল থেকে ফিরে এলে তো খুব ভালো কথা, স্কুলে কোন কোন ক্লাসে তুমি কি কি জিনিস পারো নিয়ে সেগুলোকে একটু লেখো তো। দেখবেন ও লিখতে শুরু করবে যে আমি এইগুলো পারি না, আচ্ছা খুব ভালো কথা তুমি এইগুলো পারি। আচ্ছা তুমি যখন স্কুলে গেলে, স্কুলে যাওয়ার পরে তুমি টিফিন খেয়েছো, হ্যাঁ টিফিনে খাওয়ার পরে তুমি কি কি বন্ধুদের সঙ্গে কি কি কথা বলেছো, তাদের মধ্যে সেই কথাগুলোর মধ্যে তোমার কোন কোন কথাগুলো বন্ধুদের থেকে কি কি খারাপ লেগেছে, সেই খারাপ কথাগুলো তুমি লেখো। মানে যেগুলোকে আমরা নেগেটিভ ইমোশন বলি, সেগুলোকে ইমোশন 2 প্রকার, একটা পজিটিভ একটা নেগেটিভ। নেগেটিভ ইমোশনটা কি কি হয়েছে সেটা লেখো, তারা লিখতে শুরু করবে। আচ্ছা তুমি কালকে কি প্ল্যান আছে তোমার, সেই প্ল্যানটা তুমি লেখো। আপনি কোনোটাই দেখবেন না, আপনি যদি তাকে যদি অ্যাসুরেন্স করেন যে দেখো তুমি যেগুলো লিখছো আমি কোনোটাই দেখবো না, কিন্তু তুমি আমাকে বলবে যে তোমার কোন কোন জায়গাটা খারাপ লেগেছে এবং কোন কোন জায়গাটা তুমি বুঝতে পারছো না। এইটাই আমরা মা বাবারা করি না, যার ফলে কি হয়, বাচ্চারা বাচ্চাদের মতো একা করে নেয় নিজেদেরকে, এবং যত আলটিমেটলি ভাবে ওপর দিকে ওঠে ওরা নিজেরাই একা হয়ে যায়, এবং একটা জগৎ তৈরি করে, নয় সোশ্যাল মিডিয়া
কে জগৎ তৈরি করে না, না কিছু বন্ধু বান্ধবকে নিয়ে জগৎ তৈরি করে না, এবং আলটিমেটলি ভাবে হাতের বাইরে চলে যাওয়ার চেষ্টা করে, এবং সেই হাতের বাইরেটা যখন চলে যায় তখন তাকে রিটার্ন করা যায় না। একটা সময় পর কোনো একটা নেশাগ্রস্ত জায়গায় চলে আসবে, নয় আইদার কোনো একটা ট্রমাটাইজ জায়গায় এসে যাবে, নয় ইসেট্রা ইসেট্রা। কারণ আমি ছোট থেকেই তাকে কি করছি না, কনফিডেন্স লেভেলটা, সেলফ কন্ট্রোলটা তাকে ক্রিয়েট করছি না। সেলফ কন্ট্রোলটা যদি ক্রিয়েট করি তাহলে আমার ফিউচারের যে সাকসেসটা, তার যে ওয়েট, সেটা কিন্তু বাড়তে শুরু করে দেবে, ফিউচারের ওয়েটটা বাড়তে শুরু করে দেবে। আর ফিউচারের ওয়েটটা যদি আমার বাড়ে তাহলে সেই বাচ্চাটার ক্ষেত্রে যে কোনো জিনিসকে অ্যাচিভ করা খুব সহজ হবে। আমরা একটা বাচ্চাকে অ্যাচিভ করার জন্য যে মিটারটাকে সেট করে দিই যে তোমাকে বড় হয়ে এইটা হতে হবে, আলটিমেটলি সে যদি বড় হয়ে সেটা না হতে পারে তাহলে তখন দোষ দিই, এই তুমি তো কিছু করতে পারোনি, তোমাকে ভালো করে পড়াশোনা শেখালাম, এত ভালো জায়গায় পড়ালাম, তাও তুমি কিছু করতে পারলে না, আলটিমেটলি দোষ দিই। কিন্তু না, দোষটা আমাদের, কারণ আমরা বাচ্চাটাকে সেই অ্যাটমসফিয়ারের মধ্যে ফেলছি না। আমাদের অ্যাটমসফিয়ারে ফেলতে হবে। যেমন যেটা আমি বললাম যে আমার ইউটিউব চ্যানেলে আমার দুটোই এই রবিবার আমি দুটো ভিডিও ছেড়ে দিয়েছি, একটা গার্জেনদের জন্য, একটা বাচ্চাদের জন্য। বাচ্চারা ইংলিশে অ্যাফার্মেশন করছে, গার্জেনরা প্রথমটা ইংলিশে শুরু হবে কিন্তু পরে বাংলাতে এসে যাচ্ছে, তারা ইংলিশটা চাইলেও করতে পারে বা বাংলাটা কন্টিনিউ করে। এইটা করার সুবিধাটা কি হচ্ছে, এটা করার সুবিধা হচ্ছে একটা প্র্যাকটিস, যেটা বিবেকানন্দ যেটা দিয়ে আমি শুরু করলাম, যে মনোসংযমের যদি প্র্যাকটিসটা বিবেকানন্দ বলছে যদি আমি করার সুযোগ পেতাম তাহলে হয়তো পড়াশোনাটা পরে করতাম, আগে মনোসংযম অর্থাৎ সেলফ কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নিতাম। সেইটাই খুব দরকার, যে সেলফ কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নেওয়া। সেলফ কন্ট্রোল যদি নিজের হাতে এসে যায় তাহলে কিন্তু অনেক বেটার কাজ করা যাবে, অনেক কিছু করা যাবে। যেমন সেলফ কন্ট্রোলটা আমার অনেক পরে এসেছে আমার হাতে, যদি বলি আমার হাতে কবে এসেছে, আমি অনেক পরে, অর্থাৎ করোনা মানুষের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে, অনেক কিছু দিয়ে দিচ্ছে। আমি বলবো যে করোনা আমাকে অনেক কিছু দিয়েছে এই কারণে যে আমি যে পড়াগুলো করতে পারিনি, যে জায়গাগুলো আমার ইরোডস ছিল, সেইগুলো আমি সেই 2 বছরে প্রচুর খেটে মেকআপ করে তারপরে আজকে আমি এই জায়গাটা আসতে পেরেছি। যারা আমার ফেসবুক দেখে বা যারা আছেন, যারা নতুন এসেছেন, তারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন বা জানেননি, আমি অলরেডি লাইফ কোচের সার্টিফিকেট আমি করে ফেলেছি, পড়াশোনা করে লাইফ কোচ, প্লাস চাইল্ড সাইকোলজি পড়ে নিয়েছি, পড়ে আমার সার্টিফিকেট আছে, কাউন্সিলিং এর সার্টিফিকেট আছে, প্লাস অ্যাস্ট্রো প্রোটেকশন বলে একটা কোর্স হয়, সেটা মানে যখন করবো যখন আপনাদের সঙ্গে তখন আপনাদের বোঝাতে পারবো, এখন তো অতটা ডিপে যেতে পারছি না। প্রায় মেডিটেশন, যোগা, এইগুলো আলাদা আলাদা কোর্স হয়, সেইগুলো আমি সব কমপ্লিট করেছি অনলাইন। কমপ্লিট করার পরে আমি সেই জায়গা থেকে, এই গ্রাউন্ডে থেকে কথাটা বলতে পারছি। আর একটা খুব আশ্চর্য জিনিস, মানে খুব নাড়িয়ে দিয়ে যাচ্ছে যে ব্যাপারটা নাড়াচ্ছে আমাকে, সেটা হচ্ছে আমরা স্কুলের টিচাররা হোক বা যে কেউ হোক, স্কুলের টিচারদের বলবেন যে কেউ এটা করতে পারে, যে কেউ বলতে পারে যে আমরা একটা বাচ্চাকে জাজ করে ফেলি উইদাউট কোনো রিপোর্ট ছাড়াই। আপনি বলবেন যে রিপোর্ট, ওই তো স্কুলের রিপোর্ট, ওই ABCD পেয়েছে, এ পেয়ে মানে খুব ভালো, সিডি পেয়েছে, ও বাচ্চাটা অত ভালো না। তাহলে আমি যদি ধরে নিই যে বাচ্চাটা সিডি পেয়েছে সেই বাচ্চাটা ভালো নয়, তাহলে সেটা কোন গ্রাউন্ডের ভিত্তিতে? সেটা বলবেন যে একটা রিপোর্টের ভিত্তি। রিপোর্টের ভিত্তিটা কি? বাংলা, ইংলিশ, অঙ্ক, ইতিহাস, ভূগোল, দ্যাটস ইট, সেটা রিপোর্ট। বাচ্চার ক্ষেত্রে সেটা রিপোর্ট নয়। তাহলে একটা চাইল্ড স্পেশালিস্টের কাছে গিয়ে যখন বাচ্চাটা জ্বর হয়, তখন বাচ্চাটাকে তারা তো চাইল্ড স্পেশালিস্ট আগে কিছু 3 দিন বা 4 দিনের জন্য ওষুধ দেয়, সেই ওষুধে যখন না কমে তখন তাকে বলে যে রক্ত পরীক্ষা করতে, ইসেট্রা করতে। সেই রক্ত পরীক্ষার ভিত্তিতে তার একটা ডায়াগ্রাম তৈরি হয় এবং বলে হ্যাঁ আপনার এইটা হয়েছে। বাচ্চাদের পড়াশোনার ভেতরেও এই ধরনের একটা স্ক্যানার আছে, মানে যাকে বলা হয় স্ক্যানার। সেই স্ক্যানারটা একটা তৈরি আছে, স্ক্যানারে বাচ্চাটাকে ফেললেই বোঝা যাবে যে বাচ্চাটার প্যাটার্নটা কি আছে। সেই স্ক্যানারটার নামই হচ্ছে হোলিস্টিক, যেটা স্কুলের টিচারদেরকে 100% জানতে বলেছে। কে জানবে কে জানবে না আমি সেই তর্কতে যাব না, সেই বিতর্কতেও যাব না। আমি একটা জায়গাতে শুধু বলবো যে বাচ্চাগুলোর ডেভেলপমেন্টের দায়িত্ব আপনাদের। বলবেন আমাদের? হ্যাঁ আমাদের, মানে আমার আপনার সবারই ডেভেলপমেন্টের দায়িত্ব। আমিও তো বাচ্চার বাবা, আমিও ডেভেলপমেন্টের জায়গাটা আমার। আমি স্কুলের উপর ছেড়ে দেবো, আমার মেয়ে কেবিআরে পড়ে, এইটে আমি তার উপর ছেড়ে দেবো না যে আমার মেয়েটাকে ওই হোলিস্টিক রিপোর্ট কার্ডে ABC দিয়েছে তার মানে মেয়েটা খারাপ, আবার A দিয়েছে মানে মেয়েটা ভালো।
আমি এই প্যাটার্নেই যাব না। আমি তাকে হোলিস্টিক ডেভেলপমেন্টে যতগুলো আমাদের প্যারামিটার আছে সেই প্যারামিটার্স গুলোকে অ্যানালিসিস করে তাকে ফেলবো। এবার আপনারা বলবেন স্যার আপনি তো জানেন বিষয়টা, আপনি বলতেন, আমরা তাহলে কি করবো? আপনাদের জন্যও তো আমি আছি। আমি তো বলছি না যে আমি একা আমার মেয়েটাকে ডেভেলপ করবো, আমি তো বলছি সবাইকেই আমি ডেভেলপ করবো। কেন? সবাইকে ডেভেলপ করার পিছনে আমার উদ্দেশ্যটা কোথায়? একটাই উদ্দেশ্য, যে সবাই মিলে যদি আমরা ভালোভাবে এই ডেভেলপমেন্টটায় আসতে পারি, তাহলে আজ নয় তো কাল সমাজ একটা সুগঠিত, সুসংগত, একদম পারফেক্ট সমাজ পাবে, যাকে আমরা সুগঠন বলতে পারি, সুগঠিত বলতে পারি। নাহলে সমাজ ভেঙে যাবে। আমার বাচ্চাটা হাই সোসাইটিতে যাবে, আপনার বাচ্চাটা বিলংস লো সোসাইটি। এবার এই সোসাইটির ভাগটাও তো আমরা করেছি, যে আমার বাচ্চা হাই সোসাইটির মধ্যে বিলং করে। হাই সোসাইটি কি, লো সোসাইটি কি, এর মধ্যে তো আমরাই নিজেরা পার্থক্য করে দিয়েছি। এবং একটা সময় পর বাচ্চাটা ডিস্ট্রয় হয়ে যাবে, বাচ্চাটা ডিস্ট্রয় হয়ে যাবে। আমি এর আগেও একটা লাইফে বলেছিলাম যে আমাদের বাচ্চাদের মধ্যে, প্রত্যেকটা বাচ্চার মধ্যে এমন একটা জিনিস লুকিয়ে আছে, যেটা যদি আমরা পারফেক্ট ভাবে বার করতে পারি আর ক্লিক করতে পারি, তাহলে এই প্রত্যেকটা বাচ্চা আগামী দিনে ভারতের গর্ব হয়ে দাঁড়াবে, একজন IPS IAS অফিসার হয়ে দাঁড়াবে। আমরা সেই দিকে নজর দিই না, আমরা কি ডাক্তারি যাবে, ইঞ্জিনিয়ারিং যাবে। ডাক্তার ইঞ্জিনিয়ার তো অনেক আছে। একটা IPS IAS মানে হচ্ছে সে সমাজকে তৈরি করবে, যেটা আমরা হয়তো কোনো কারণবশত পারিনি। হয়তো আমাদের মা বাবারা হোক বা আমাদের সমাজ ব্যবস্থা হোক আমাদেরকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারেনি, বা এমন কোনো পরিস্থিতির চাপের মধ্যে আমরা শেষ হয়ে গেছি। কিন্তু আমাদের বাচ্চারা তো শেষ হয়নি, তার জন্য তো আমরা প্রাণপণ চেষ্টা করছি। তাহলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, যাবতীয় যে, হয়তো যাদের টাকা নেই তাদের মানসিকতা তো আছে। টাকাটা দিয়ে সবকিছু হয় না, মানসিকতা দরকার, আর দরকার পারফেক্ট রুট। সেই রুটকে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমাদের সেলফ কন্ট্রোল আমাদের হাতে থাকবে, বাচ্চাদের হাতে থাকবে। এবং বাচ্চাদেরকে শেখাতে হবে যে সেলফ কন্ট্রোল মানে হচ্ছে এইটা, এই ছোট ছোট দায়িত্বগুলো দিতে হবে। সেই দায়িত্বগুলো ওরা পালন করছে, যখন পালন করার সঙ্গে সঙ্গে তাদেরকে নোট ডাউন করতে হবে, লেখাতে হবে যে এইটা হচ্ছে সেলফ কন্ট্রোল। দেখো তুমি আজকে এই কাজগুলো করেছো, তুমি আজকে 10টা কাজ দিয়েছি, 10টা কাজের মধ্যে 9টা কাজ করে ফেলেছো, মানে গুড, একটা টিক দিয়ে দিলেন। ওর মধ্যে একটা সেলফ কন্ট্রোল, আমি আজকে 9টা কাজ করতে পেরেছি, বাহ খুব ভালো লাগছে। এইটাই তো সেলফ কন্ট্রোল। আমার মেয়েকে, আমি এই ক্লাস 8-এ পড়ে, আমার মেয়েকে যে সেলফ কন্ট্রোলের যে প্যাটার্নে আমি এগোচ্ছি সেটাই আপনাদের বললাম, যে আমি ওকে রবিবার, শনিবার, শুক্রবার প্রতিদিনই কিছু না কিছু কাজ দিয়ে থাকবে, ঘরোয়া কাজ, পড়াশোনার বাদ দিয়ে ঘরোয়া কিছু কাজ দেওয়া থাকে। সেই ঘরোয়া কাজগুলো ও পারফেক্ট ভাবে করে, এবং যেটা করতে পারে না সেখানে কাটা চিহ্ন দেওয়া থাকে, বাকি কাজগুলো রাইট চিহ্ন দেওয়া থাকে। বাসন মাজা, রান্না করা, ঘর ঝাড় দেওয়া, তারপর জামা কাপড় শুকুর দেওয়া, জামা কাপড় কাচা, সবকিছু একটা 8-এর মেয়ে করছে। এবার আপনি বলবেন স্যার 8-এর মেয়ে, অনেক মেয়ে তো সোশ্যাল মিডিয়াতে থাকে, এইগুলো করছে, তাহলে স্যার এইটাতে তার সেলফ কন্ট্রোলটা বাড়ছে, অন্য কিচ্ছু না। সেলফ কন্ট্রোল, সে বুঝতে পারছে যে এই কাজটা করতে গেলে আমার এতটা টাইম লাগছে। এখানে টাইম ম্যানেজমেন্টটাও একটা ফ্যাক্টর হচ্ছে, যে আমি এই কাজটা করছি, আমার এই টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ এই কাজটা করতে আমার 10 মিনিট লাগছে, এই কাজটা করতে আমার 5 মিনিট লাগছে, এই কাজটা করতে 7 মিনিট লাগছে, এই কাজটা করতে 8 মিনিট লাগছে। তো টোটাল ওভারঅল আমাকে এতগুলো কাজ করতে আমার 1 ঘন্টা লাগবে। তাহলে 1 ঘন্টার মধ্যে আমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ তার ক্যালকুলেশনটা বাড়ছে। এখানেও ম্যাথামেটিক্স কাজ করছে, এখানেও কাজ করা মানে এই নয়, এবং তার সঙ্গে তার মেন্টাল হেলথ বেটার হচ্ছে। দুটো কারণ, এক হচ্ছে মেন্টাল হেলথটাও বেটার হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে যে আমাকে এই কাজটা করতে গেলে আমাকে এই প্রসেসে করতে হবে। সে যখন রান্নাটা করছে তখন দেখছে যে আমাকে এই প্রসেসে রান্নাটা করে বেরিয়ে আসতে হবে, তবে আমি এই কাজটা করতে পারবো, তবে এই পজিশনগুলো কাজটা করতে পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে এই কাজগুলো করি। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে শেখার একটা ব্যাপার আছে, যদি আমরা শেখার মতো শেখাতে চাই। সেলফ কন্ট্রোল নিয়ে যেটুকুনি বোঝানো, যেটুকুনি বলার আপনাদেরকে আমি বললাম, বোঝালাম। এবং আমি বিভিন্ন জায়গাতে যাচ্ছি, এবং রবিবার সকালটা সালকিয়ায় আমি থাকতে পারছি না, তার জন্য সালকিয়া যারা আমার বন্ধু বান্ধব আছে তারা ভীষণভাবে আমার উপর রেগে গেছে, আমি অন ক্যামেরাই বলছি, তারা রেগে গেছে। তারা বলছে, আজকেই দেখা হয়েছিল স্কুলে যাওয়ার পথে, তারা বলছে তুই রবিবার করে তুই এখানে থাকছিস না, অন্য জায়গায় চলে যাচ্ছিস। কিছু করার নেই, কারণ যেখানে আমি যাচ্ছি সালকিয়া তো আমাকে যখন খুশি পেয়ে যাবে, আর আমি যেখানে রবিবার ফার্স্ট অফ মর্নিং এ যাচ্ছি সেখানের পরিবার, সেখানের বাচ্চা জনকে আনতে হবে, কারণ সেখানে বাগনান থেকে কিছু জন বাচ্চা আসছে, কিছু উলবেড়িয়া থেকে আসছে, তারা এসে একটা জায়গায় জড়ো হচ্ছে, এবং তাদের গার্জেনরা আসছে। এই কারণে সেই সব বাচ্চাগুলোর মধ্যে একটা প্রবলেমও আছে,
স্কুলে তারা ভর্তি হয়েও স্কুল থেকে তারা সরে এসেছে, স্থির হয়ে বুঝতে পারছে না। তাই তাদেরকে নিয়ে একটা আমার ওয়ার্কশপ চলছে প্রতি রবিবার 1st মর্নিং 7টা। তাই তাদেরকে টার্গেট করাই আছে যে আমি তাদেরকে ঠিক করবো উইদাউট পে, কোনো পে নেই। এবং তার সঙ্গে আরো অনেক মানুষ আছে, মানে তারা বসে আমার সঙ্গে অ্যাফার্মেশনস করছে, তারা বসে আমার সঙ্গে টেকনিকগুলো ইউজ করছে। আমি যেটা অন্য টেকনিকটাকে ইউজ করি সেটাকে ইউজ করছে, এবং কিভাবে ইউজ করতে হয়, তার প্যাটার্নটা কিভাবে হবে, এবং তার সঙ্গে কি কি জড়িয়ে আছে, টেকনিক্যালি কি কি সাউন্ড আছে, সেইগুলো তাদেরকে শেখাচ্ছি। তারা শিখছে, তারা বলছে, বলতে বলতে আস্তে আস্তে তারা বলছে হ্যাঁ স্যার আমি রিলিভ হচ্ছি। এবং কেদারনাথের একটি বাচ্চা অনেক ভালো হয়ে গেছে এখান থেকে, মানে সেই বাচ্চাটা খাওয়ার কথা বলতো না, সেই বাচ্চা 6 বছর বয়স, সেই বাচ্চাটা খাওয়ার কথা বলতো না, ঘুমোতো না, সেই বাচ্চাটা এখন বাইরে বেরোচ্ছে এবং তার মাকে বলছে মা আমার খিদে পেয়েছে, আমি অমুক এই খাবারটা খাবো, ওই খাবারটা খাবো। কেদারনাথে যদি কেউ নাম্বার চায় আমি নাম্বার দিয়েও দিতে পারি, ডিটেইলস তার সঙ্গে ফোনে কথা বলে নিতে পারি যে সে আগের থেকে এখন কোথায় কোন জায়গায় এসেছে। কারণ সবাই বলেছিল তার নার্ভের সমস্যা, নার্ভের ওষুধ খাওয়াতে হবে। আর নার্ভের ওষুধ খাওয়ানোটা সবচেয়ে বড় বিপজ্জনক, কারণ অনেক কিছু ঘটনা তার সঙ্গে ঘটে। শুধু তো নার্ভের ওষুধ খাইয়ে দিলে হবে না, অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, শেষ করার আগে আই এম সরি এই কারণে যে আজকের আমার অজান্তেই আমি যদি কোনো মানুষকে, গাছপালাকে, উদ্ভিদকে এবং কীট পতঙ্গকে যদি আঘাত করে থাকি বা আমার দ্বারা আঘাত পেয়ে থাকে, তার জন্য আমি সরি চাইছি। আমি দুঃখিত এই কারণে যে আমার আশেপাশে যে পরিবেশ, আশেপাশে যে মানুষজন, আশেপাশে যারা আছেন তাদেরকে হয়তো আমি আমার অজান্তেই দুঃখ দিয়েছি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে আজকে সারাটা দিন আমার ভালো গেছে। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে আমি এখনো পর্যন্ত যে বেঁচে আছি তা তোমারই কি পায়। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে আমি যে নিঃশ্বাস নিচ্ছি সেটা তোমারই জন্য। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে তুমি আমার মা বাবাকে ভালো রেখেছো, আমার পরিবারকে ভালো রেখেছো, আমার ছেলে মেয়েকে ভালো রেখেছো, এবং আমার সঙ্গে আমার দেশবাসীকে ভালো রেখেছো, তার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে আমার সঙ্গে আমার ফেসবুক লাইভে যারা যারা দেখছে তাদের সবাইকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে আমার ফেসবুকে যতজন ফ্রেন্ডস আছে তারা সকলেই ভালো মানুষ, প্রত্যেকের মধ্যে একটা ভালো গুণ আছে, সেই গুণগুলো তুমি বের করে এনেছো, সেই গুণগুলোকে একত্রিত করে তুমি একটা মহা শক্তি তৈরি করছো, তার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে ফেসবুকে যারা আমাকে ফলো করছে, ফেসবুকে যারা আমার সঙ্গে আমাকে কমেন্ট করছে, তাদের প্রত্যেককে থ্যাংক ইউ জানাই। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যারা হোয়াটসঅ্যাপে আছে, যারা ইউটিউব চ্যানেলে আছে, তাদের প্রত্যেকটা মানুষ খুব প্রিয় মানুষ, প্রত্যেকটা মানুষ খুব ভালো মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বিরাজ করছে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সুপ্ত সুন্দর মানুষ আছে, এবং সেই সুপ্ত সুন্দর মানুষ আস্তে আস্তে এই সমাজকে গড়ে দেবে, এবং তারই সঙ্গে মানুষের যে সুসম্পর্ক সেটা আরো মজবুত করবে। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আমার সঙ্গে আছো, তুমি সকলের সঙ্গে আছো, তাই পরিবেশ এখনো পর্যন্ত টিকে আছে, তাই পরিবেশের এখনো পর্যন্ত দিন রাত্রি সমান হচ্ছে, এখনো পর্যন্ত দিন এবং রাত্রির মধ্যে একটা সুন্দর ব্যালেন্স তৈরি হয়ে আছে। তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ তোমাকে। আমি ধন্যবাদ জানাই আমার ফেসবুক লাইভে যতজন আছে প্রত্যেককে, এবং আমি আপনাদেরকে প্রত্যেককেই বলছি আপনারা প্রত্যেকেই ভালো মানুষ, আপনাদের মধ্যে কোনো নেগেটিভ জিনিস নেই, আপনাদের মধ্যে যেই বলুক না কেন আপনাদের মধ্যে কোনো খারাপ জিনিস আছে, জানবেন সেটা সে তার নিজের আয়না দেখেই বলছে, কারণ আয়না কখনো ভুল বলে না। এর আগে আমি একটা এপিসোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে আয়না মানুষের সত্যির প্রকাশ করে, অর্থাৎ যদি আপনাকে কেউ বলে যে আপনার মধ্যে কোনো বাজে মানুষের আশ্রয় আছে, আপনাকে কেউ যদি কোনো বাজে কথা বলে, আপনি জানেন সেই কথাটা সে তার নিজেকেই বলছে, আপনি পাল্টা তাকে কোনো বাজে কথা বলবেন না, এটা আমার রিকোয়েস্ট। কারণ দেখবেন আপনি যখন তাকে কোনো বাজে কথা বলছেন না, আপনার ভেতরটা অনেক ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার নতুন টপিক নিয়ে নতুন ভাবে আপনাদের লাইভ শুরু করব, ঠিক রাত্রি 10টায়। ততক্ষণের জন্য সবাই সুন্দরভাবে জীবনযাপন করবেন, সুন্দরভাবে থাকবেন, সুন্দর কথা বলবেন এবং সুন্দর মানুষজনের সঙ্গে অ্যাটাচে থাকবেন। শুভরাত্রি।